নমস্কার, দৃশ্যকল্পে আপনাদের স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় ফের চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। গত পর্বেই আপনারা দেখেছিলেন আমি শান্তিপুরে এসেছি। থেকে গিয়েছিলাম আমার প্রাক্তন সহকর্মী সাংবাদিক মহাদেব কুণ্ডুর বাড়িতে। পরদিন সকাল সকাল প্রাতরাশ সেরে আমরা ফের বেরিয়ে পড়লাম শান্তিপুর দর্শনের দ্বিতীয় দিনে। প্রথমেই চলে এসেছি আগমেশ্বরী মন্দিরে। আগমেশ্বরী মন্দিরটি পঞ্চমুণ্ডী আসনের উপর নির্মিত। আনুমানিক 1800 খ্রিস্টাব্দের শেষ দিকে ছোট আকারের মন্দির নির্মিত হয়েছিল। 2003 খ্রিস্টাব্দে মন্দির সংস্কার করে নতুন করে গড়ে তোলা হয়। এই পঞ্চমুণ্ডীর আসনে সাধনা করে কৃষ্ণানন্দ আগম সিদ্ধ হয়ে আগম বাগীশ হয়ে ওঠেন। এখান থেকে এলাম বড় গোস্বামী বাড়ি। শান্তিপুরের রাস বিখ্যাত। শোনা যায় অদ্বৈতাচার্য প্রায় 550 বছর আগে বাবা মা মারা যাওয়ার পর ভারত ভ্রমণে গিয়ে নেপালের গণ্ডকী নদী থেকে একটি শিলা নিয়ে এসে নিত্য সেবা শুরু করেন। সেই থেকে সেই শিলা পূজিত হয় বড় গোসাই বাড়ির মন্দিরে। এছাড়া এখানে আছে 1000 বছরের পুরনো রাধা রমণ বিগ্রহ। অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী সেই বিগ্রহ এনে এখানে স্থাপন করেন। আনুমানিক 300 বছর আগে এই কৃষ্ণ বিগ্রহের সঙ্গে শ্রীমতী বিগ্রহের প্রতিষ্ঠা অনুষ্ঠানের শোভাযাত্রাই শান্তিপুরের বিখ্যাত ভাঙা রাসের শোভাযাত্রা নামে খ্যাতি লাভ করে। শান্তিপুরের বড় গোস্বামী এই বাড়ি এটি। অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী থেকে এই বাড়ির সৃষ্টি। এই বাড়ির প্রধান যে গৃহদেবতা শ্রী রাধারমণজিউ, ইনি অতীতে পুরীতে ইন্দ্রদুম্নের আমলে পূজিত হতেন দোল গোবিন্দ নামে। পরবর্তীকালে উড়িষ্যা জয়ের স্মারক হিসেবে বসন্ত রায়, যশোরের বসন্ত রায় তাকে যশোরে নিয়ে আসেন। কিন্তু তারও পরবর্তীকালে মানসিংহ যখন বাংলা আক্রমণ করলেন, অর্থাৎ আজ থেকে প্রায় 438 বছর আগে, সেই সময় বসন্ত রায়দের গুরুদেব ছিলেন অদ্বৈত পৌত্র মথুরেশ। তারা এই মূর্তি তাদের দিয়ে দেন আমাদের মথুরেশ গোস্বামীকে মূর্তির পবিত্রতা রক্ষা করার জন্য। মথুরেশ গোস্বামী যশোর থেকে সেই মূর্তি এখানে এনে শ্রী রাধারমণ নামে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল এই মূর্তি একদিন অন্তর্হিত হয়ে গেলেন, মন্দিরে ছিলেন না, চুরি হয়ে গিয়েছে। সকলে কান্নাকাটি করলেন। তারপরে বাড়ির যারা গৃহিণী ছিলেন তারা মহাভারতের কাহিনী থেকেই জানতে পারলেন যে কাত্যায়নী ব্রত করে শ্রীকৃষ্ণকে পাওয়া গিয়েছিল। সেই ভাবনা থেকে এখানে কাত্যায়নী ব্রত করা হয় এবং কাত্যায়নী ব্রতর পর দিন তিনেক পর আমাদের শান্তিপুরের পার্শ্ববর্তী দিগনগর গ্রামে এক দিঘির নিচে উনি প্রথিত ছিলেন, সেখান থেকে উদ্ধার করে এনে প্রতিষ্ঠা করা হয়। এই যে প্রতিষ্ঠা করা হলো, তারপর তৎকালীন প্রভুরা চিন্তা করলেন যে শ্রী রাধারমণ একক রয়েছেন, আমরা যুগলে সংসার করছি, এই জন্য হয়তো কোনো অসুবিধা হচ্ছে, সেবা অপরাধ। এখানে কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তির পাশে অষ্টধাতু দিয়ে রাধিকা মূর্তি নির্মাণ করা হলো। সে প্রায় আজ থেকে 375 বছর আগে 1 মণ মতন ওজন, 38 কেজি ওজনের অষ্টধাতু নির্মিত রাধিকা মূর্তি। রাধিকা মূর্তির সঙ্গে কৃষ্ণ মূর্তির যে মিলন ঘটানো হবে তার জন্য ভালো তিথি দরকার। সেই সময় প্রভুরা দেখলেন যে রাস পূর্ণিমা সব থেকে ভালো তিথি। এই রাস পূর্ণিমার দিনেই রাধারমণ শ্রীমতীর যুগল মিলন ঘটানো হয়েছিল। এবং শান্তিপুরের রাস যদিও অদ্বৈত আচার্য তার নারায়ণশীলা শুরু করেছিলেন, কিন্তু সেই থেকে এই রাধারমণ শ্রীমতীর লৌকিক বিবাহ অনুষ্ঠান থেকেই কিন্তু শান্তিপুরের রাস উৎসব আকার ধারণ করেছিল। রাসযাত্রার পাশাপাশি এখানে আচার্যদেবের আবির্ভাব তিথি মাকড়ি সপ্তমী উপলক্ষে হয় অদ্বৈত উৎসব। এছাড়াও শান্তিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও প্রায় 23টি বিগ্রহ বাড়ি। তার মধ্যে 9টি গোস্বামী বাড়ি বলেই পরিচিত। এবারে মেজ গোসাই বাড়ির পালা। এই বাড়ি অবশ্য অন্য 2 বাড়ির তুলনায় বেশ ছিমছাম, বাহুল্য বর্জিত। খানিকক্ষণ এখানে থেকে ফের রওনা দিলাম আমরা। ফেরার পথে বড় রাস্তাতেই পড়ল কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বিশেষ কিছুই দেখার নেই, তবুও নামের ফলকটি দেখে আপনা হতেই থেমে গেলাম আমরা। খানিক উকিঝুঁকি মেরে তারপর আবার পথ চলা। চলে এসেছি ছোট গোসাই বাড়ি। এই বাড়ি এই অঞ্চলে চাক ফেরা বাড়ি বলেই পরিচিত। ঘুরে দেখা হলো সেটিও।
এবার এলাম আশানন্দ পাড়ায়। বীর আশানন্দ অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় লাঠিয়াল। তার প্রকৃত নাম আশানন্দ মুখোপাধ্যায়। একবার এক ডাকাত দল আক্রমণ করলে তিনি গৃহস্থের ধান ভানার ঢেকি উৎপাটন করে তা ঘোরাতে ঘোরাতে ডাকাতদের প্রতিহত করেন। সেই থেকে তিনি আশানন্দ ঢেকি নামেও পরিচিত হন। আশানন্দের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত রাধাবল্লভ জিউর মন্দিরটি এখন রয়েছে। তারও নিত্য পূজা হয়। মন্দিরের অনতি দূরেই আশানন্দনের ভিটে, যদিও তার এখন খুবই দুরবস্থা। অধিকাংশটাই ধ্বংস হয়ে গিয়েছে। বাকিটুকু সারিয়ে নিয়ে কোনো রকমে থাকেন তার জ্ঞাতি গোষ্ঠীরা। শান্তিপুরে আসা স্তক কানে আসছিল খটাখট শব্দ। তাঁতের শহর শান্তিপুরে পাড়ায় পাড়ায় তাঁত বোনা হয়। এখানেও পাশেই তাঁত বোনা হচ্ছে দেখে এবার একটু ঢুকেই পড়লাম। হাতে টানা মেশিনে তাঁত বুনে চলেছেন এক তাঁত শিল্পী। তার কাছে শুনলাম এখন ইলেকট্রিক মেশিনে বোনা তাঁতেই ছেয়ে গিয়েছে চারিদিক। পাওয়ার লুমের দাপটে কোন ঠাসা বাংলার সেই প্রাচীন হাতে বোনা তাঁত শিল্প। তবুও তার মাঝে কোনো রকমে বেঁচে রয়েছে এমন কিছু হাতে টানা মেশিন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে এলাম দীনদয়াল বাবুর বাড়ি। রাসের সময় যে জমিদার বাড়ি চত্বর গমগম করে তা এখন শুনশান। রাসের সময় এই বাড়িগুলো গমগম করে। এখন একেবারে নিস্তব্ধ, ফাঁকা, কেউ নেই। আমি আর এই মহাদেব দুজনে মিলে রয়েছি। কিন্তু রাসে আসলেই এই ছবিটাই একদম আমূল বদলে যায়। তো সেটা ভেবেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কেমন একটা অনুভূতি হচ্ছিল যে এখন নিস্তব্ধ এই নিষ্প্রাণ এই বাড়িটা কেমন করে একলহমায় এরকম অপুরাণ প্রাণশক্তি পেয়ে যায়, সেটাই ভাবতে ভাবতে আসছিলাম। অপূর্ব, মানে এই স্মৃতি, ইতিহাস সমস্ত কিছু আমাদেরকে একবারে একটা জায়গায় এনে ফেলেছে এই বাড়িগুলো। শান্তিপুরে এটা একটা দেখার মতো জিনিস বটে।
পরের গন্তব্য পটেশ্বরী মন্দির। কালী মায়ের রূপ এই পটেশ্বরী। প্রতি বছর একটি পটে এঁকে পুজো করা হয়, তাই তার নাম পটেশ্বরী। নীল সাদা মন্দিরে রয়েছে সেই পটখানি। এখান থেকে যাওয়ার পথেই একবার উকি মেরে গেলাম মঠ বাড়িতে। এবারে এসছি শান্তিপুর বঙ্গীয় পুরাণ পরিষদে। সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় সাহিত্য পরিষদ ও পুরাণ পরিষদ। নষ্ট হতে বসেছে বহু মূল্যবান পুঁথি। যদিও বন্ধ থাকায় তার দেখা গেল না, তবু এই চত্বরে খানিক সময় থেকে সেই শিক্ষা চর্চার ইতিহাস মাখা গন্ধ নেওয়ার চেষ্টা করছিলাম। এখান থেকে সামান্য দূরেই মতিগঞ্জ বেজপাড়ায় অষ্টাদশ শতকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত নিপুণ হাতের পোড়ামাটির কাজযুক্ত জলেশ্বর মন্দির। কোনো এক বছর খরায় প্রচণ্ড সমস্যায় পড়ে শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা। গ্রামের চাষিরা এক শিবলিঙ্গের মাথায় প্রচুর জল ঢালেন বৃষ্টির প্রার্থনায়। তারপরেই বৃষ্টি নামে, শস্য শ্যামলা হয়ে ওঠেন ধরিত্রী। সেই থেকেই মন্দিরের নাম হয় জলেশ্বর। জলেশ্বর শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন শৈবতীর্থ। এখানে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। শিব মন্দির থেকে আমরা চলে এসেছি তোপখানা মসজিদে। শান্তিপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র স্থাপত্য আর ইতিহাসের নানান উপকরণের তালিকায় রয়েছে মোগল সম্রাট ঔরঙ্গজেবের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই তোপখানার মসজিদ। শান্তিপুরে 1703 থেকে 4 খ্রিস্টাব্দে তখনকার স্থানীয় ফৌজদার গাজী মোহাম্মদ ইয়ার খাঁ নির্মিত তোপখানা মসজিদ বিখ্যাত। এখনও অক্ষত এর গম্বুজ ও মিনার। কিন্তু এত কিছু উপকরণ থাকা সত্ত্বেও শান্তিপুর যেন থেকে গিয়েছে দুয়োরানি হয়েই। আর সেই কারণেই শহরে থাকার মতো ভালো হোটেল আজও গড়ে ওঠেনি। পুরসভার নিজস্ব 2টি লজ আছে, সবেধন নির্মণি বলতে ওইটুকুই। আমার খাওয়া দাওয়ার অবশ্য খুব অসুবিধে হয়নি, মহাদেবের বাড়িতেই কবজি ডুবিয়ে খেয়েছি। আপনাদেরও খাওয়া দাওয়া অসুবিধে হবে না, কারণ শান্তিপুরে খাওয়ার মোটামুটি মানের হোটেল পেয়ে যাবেন।
শহরের এত কাজ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেটা না দেখে যাওয়া যায় নাকি? এবার চললাম গঙ্গা দর্শনে। শান্তিপুরের গঙ্গার ধারটিও বড় মনোরম। এখানে অবশ্য গঙ্গাকে ভাগীরথী বলা হয়। পড়ন্ত বেলায় গঙ্গার জেটি থেকে সূর্য ডোবার সে এক অপূর্ব দৃশ্য। মোহিত হয়ে দেখছিলাম তা। ভোর ভাঙল মহাদেবের ডাকে। সে একটা কামরাঙা মেখে নিয়ে এসেছে, খাওয়ার জন্য ডাকছে। সামনেই নৌকোর আসা যাওয়া, পাখিদের কলতান, সব মিলিয়ে বিকেলটা জমে দই একেবারে। এই ঘাটেরও একটা ইতিহাস আছে। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা দিয়ে যাওয়ার সময় এই ঘাটে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়ান। এখানে তিনি একটি কবিতার দু একটি লাইনও লেখেন। গঙ্গার ঘাটে রয়েছে বিশ্বকবির সেই স্মৃতিও। তার নামেই এই ঘাটের নামও দেয়া হয়েছে। সারা দিন ঘুরেছি এই প্রাচীন শহরে। শান্তিপুর জুড়েই যে ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষার একটা আবহ রয়েছে তা বারবার অনুভব করেছি মনে মননে। ভালো লাগছিল বেশ। তবে আপনারাও দুটো দিন এখানে থেকে গেলে আরো ভালো করে দেখতে বা বুঝতে পারবেন শান্তিপুরকে। আমি অবশ্য আজও মহাদেবের বাড়িতেই থাকব। কাল এখান থেকে আমরা যাব গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ায় বিখ্যাত গুপ্ত সন্দেশ খাওয়া এবং দারুণ বেড়ানোর গল্প নিয়ে ফিরে আসছি আগামী বুধবার। সাময়িক বিদায় নিচ্ছি তাহলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। দেখতে থাকুন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।